চায়নার অনেক ছোট্ট একটি শহরের ছেলে ভেমা, যার বাবা ছিল শহরের সবচাইতে সৎ একজন মানুষ। তাই ভেমার বাবা এবং তার পরিবারকে সবাই অনেক সম্মান করত। কিন্তু একদিন অনেক বড় একটি মিথ্যে কেসের দায়ে ফেঁসে যায় ভেমার বাবা, যার ফলে মুহূর্তের মধ্যেই সে যেন সমাজের একজন নিকৃষ্ট মানুষে পরিণত হয়ে যায়। আর তাকে বছরের পর বছর বন্দী করে রাখা হয় কারাগারে। এমনকি ভেমার পরিবারকেও আলাদা করে দেয়া হয় পুরো সমাজ থেকে। বাবাকে হারিয়ে ভেমা এবং তার পরিবার হয়ে পড়ে অনেক বেশি অসহায়। তাদের আর্থিক অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যায়। ভেমা তো তার বাবাকে হারিয়ে জীবনের সবকিছুই যেন হারিয়ে ফেলেছিল। কিন্তু কিছুদিন পর সে তার মাকেও হারিয়ে ফেলে, কারণ তার মা তার বাবাকে রেখেই বিয়ে করে নেয় অন্য একজন মানুষকে। তাই ছোট ভেমা হয়ে যায় সম্পূর্ণ একা। আর এর পরেই বদলে যায় ভেমার পুরো জীবনের গল্প। গল্পের শুরুটা শুনে খুবই সাধারণ একটি গল্প মনে হলেও এই গল্পের শেষটা আপনার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। পরবর্তীতে ভেমা এবং তার বাবা তাদের জীবনে এত পরিমাণ কষ্ট করতে থাকে, যেটা দেখলে আপনারাও আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। একজন বাবা তার সন্তানকে ঠিক কতটা ভালোবাসতে পারে এবং একজন সন্তান যে তার বাবার জন্য কোন পর্যায়ে যেতে পারে, সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক অসহায় এক বাবা ছেলের জীবনযুদ্ধের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় চায়নার একটি শহরে। সময়টা ছিল 1990 সাল। এ সময় চায়নায় আন্তর্জাতিক এশিয়ান গেমসের আয়োজন করা হয়েছিল। তাই এই গেমের খেলোয়াড়দেরকে স্বাগতম জানানোর জন্য বড় থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারাও একটি জায়গাতে ভিড় করেছে। আর এই বাচ্চাদের মধ্যে আমরা 6 বছর বয়সী ছোট্ট একটি বাচ্চাকে দেখতে পাই, যার নাম হচ্ছে ভেমা। ভেমা খুবই ভদ্র এবং শান্ত প্রকৃতির একটি ছেলে ছিল। এবার দেখা যায় যে এশিয়ান গেমসের সমস্ত প্লেয়াররা দৌড়ে সেখানে আসছে। আর প্লেয়ারদের একদম সামনের অংশেই ছিল হুয়াং নামক একজন ব্যক্তি। হুয়াং ছিল চায়নার অনেক পপুলার একজন ইঞ্জিনিয়ার। আর সে কিছুদিন আগে এই এশিয়ান গেমের জন্য চায়নার রাজধানীতে বিশাল বড় একটি ব্রিজ নির্মাণ করেছে। ব্রিজটির নাম হচ্ছে ডোংপাই ব্রিজ, যেটা কিনা বর্তমানে চায়নার ঐতিহ্য হিসেবে পরিচিতি লাভ করেছে। আর এই ব্রিজটির জন্য রাষ্ট্রপক্ষ থেকে হুয়াংও অনেক সম্মাননা পেয়েছে। তো হুয়াংও এখানে প্লেয়ারদের মতো গেট আপ নিয়ে এশিয়ান গেমের প্লেয়ারদেরকে ওয়েলকাম জানাচ্ছিল। এবার হুয়াং একটি ইন্টারভিউ শেষ করে দৌড়ে চলে আসে ভেমার কাছে, কারণ হুয়াং আসলে ছিল ভেমার বাবা। তো সে এখানে ভেমার হাতে একটি গ্লোব তুলে দেয়। আর সে একটি মশাল হাতে নিয়ে ভেমাকে কোলে নিয়ে বলে যে সে আজকে অনেক খুশি, তাই সে আজকে প্রথমবারের মতো তার ছেলেকে কোলে নিয়ে ব্রিজটিকে উদ্বোধন করতে চায়, যেটা কিছুদিন আগে সে তৈরি করেছে। এবার হুয়াং যখন তার ছেলেকে নিয়ে ব্রিজটির কাছে যায়, ঠিক তখনই ঘটনাক্রমে ব্রিজটি ভেঙে পড়ে যায়। সকলের চোখের সামনে বিশাল আকৃতির ব্রিজটি ভেঙে একদম ধূলিসাৎ হয়ে যায়। আর এই ঘটনার সম্পূর্ণ দায়ভার এসে পড়ে হুয়াংয়ের উপর, কারণ এই ব্রিজটি তৈরির সমস্ত কাজই পরিচালনা করেছিল সে। তাই সমস্ত মানুষ তাকে দোষারোপ করছিল। সবাই বলছিল যে হুয়াং নাকি ব্রিজ নির্মাণের টাকা মেরে খেয়েছে, আর সে অল্প কিছু টাকা দিয়ে খুবই নর্মালভাবে ব্রিজটি তৈরি করে দিয়েছে। তাই খুব অল্প দিনের মধ্যেই হুয়াংয়ের নামে রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে যায়। ফলে তার প্রায় 7 বছরের কারাদণ্ড হয়ে যায়। কিছুদিন আগেও যেই মানুষটিকে নিয়ে সকলে গর্ব করছিল, আজ ঠিক সেই একই মানুষকে সবাই ঘৃণা করছে। এবার দেখতে দেখতেই প্রায় 1 বছর সময় পার হয়ে যায়। কিন্তু এই 1 বছরের মধ্যে হুয়াংকে কারাগারে কেউই আজ পর্যন্ত দেখতে আসেনি। তবে আজকে তার সঙ্গে দেখা করতে তার ওয়াইফ এবং তার ছেলে এসেছে, তাও আবার বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে। হুয়াংয়ের ওয়াইফ এখানে তাকে বলে, অনেক হয়েছে, তোমার করা পাপের বোঝা আমি আর বয়ে বেড়াতে পারবো না। তুমি জানো তোমার জন্য সমাজের কাছে আমি কতটা নিচু হয়েছি। মানুষের কথার জন্য আমি রাস্তাঘাটে বের হতেই পারি না। শুধুমাত্র তোমার ওয়াইফ বলেই আমাকে এগুলো সহ্য করতে হচ্ছে। কিন্তু আমি এসব সহ্য করলেও আমি এটা কখনোই চাই না যে তোমার করা অন্যায়ের জন্য আমার ছেলের জীবনটাও নষ্ট হয়ে যাক। তাই আমি তোমাকে ডিভোর্স দেওয়ার জন্যই এখানে এসেছি। তোমাকে আরো 6টি বছর ধরে কারাগারে থাকতে হবে। তাই তুমি কি এটা চাও যে এই 6 বছর আমরা মা ছেলে মিলে নরকের মতো জীবন কাটাই? যদি এমনটা না চাও তাহলে ডিভোর্স পেপারে সাইন করে দাও। একথা শুনে হুয়াং কিছুক্ষণ সেখানে চুপচাপ থাকে। আর সে প্রায় অনেক সময় ধরে তার ছেলের দিকেই তাকিয়ে থাকে। এবার কিছুক্ষণ পরে সে কিছু একটা চিন্তা করে তার ওয়াইফের নিয়ে আসা ডিভোর্স পেপারে সাইন করে দেয়। এরপর সে তার ছেলে ভেমাকে তার কাছে ডাকে। আর সে এখানে ভেমাকে বলে, আমার জীবনের সবচাইতে বড় অর্জন হচ্ছ তুমি। তোমার জন্য আমি সব সময় নিজের জীবনটাও বাজি রাখতে প্রস্তুত। আমি জানি না আমার দ্বারা কি ভুল হয়ে গিয়েছে। সত্যি বলতে যে অপরাধের জন্য আমাকে ফাঁসানো হয়েছে সেই ব্যাপারেও আমার কোনো ধারণা নেই। তবে আমার বিশ্বাস যদি আমি সত্যি কোনো অন্যায় না করে থাকি তাহলে একদিন না একদিন সকলের কাছে এটা প্রমাণ হয়ে যাবে। কিন্তু ততদিনে হয়তো অনেক দেরি হয়ে যাবে। তবে তোমাকে আজ আমি একটা কথা বলতে চাই।
তুমি কখনোই আমার মতো হবে না। আমি একজন লুজার। তোমাকে হতে হবে সাহসী এবং শক্তিশালী। এমনকি সামনে তোমার অনেক যুদ্ধই বাকি আছে, যেগুলো শুধুমাত্র তোমাকে একাই লড়তে হবে। কারণ এত কম বয়সেই অলরেডি তোমার জীবনে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। তাই তোমার জীবনে যে কোনো পরিস্থিতিই আসুক না কেন, জীবনের কোনো পর্যায়ে গিয়ে হাল ছেড়ে দিও না। সবসময় নিজের মনোবল ধরে রেখো। আমার বিশ্বাস আমার ছেলে ভেমা একদিন অনেক বড় হবে এবং একজন সৎ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে। এসব কথা বলার পর ভেমার মা এখান থেকে ভেমাকে নিয়ে চলে যায়। এবার দেখতে দেখতে কারাগারে এক এক করে হুয়াংয়ের দিন কাটতে থাকে। কিন্তু কারাগারে থাকতে হুয়াংয়ের অনেক কষ্ট হতো, কারণ হুয়াং ছিল অনেক সহজ সরল প্রকৃতির একজন মানুষ। তাই সে তেমন কারো সঙ্গেই মিশত না, কারণ এখানকার প্রত্যেকটি কয়েদি অনেক খারাপ ছিল। তারা সবসময় হুয়াংকে জ্বালাতন করত, এমনকি প্রতিদিন তারা হুয়াংকে দিয়ে তাদের নিজেদের ভাগের কাজগুলোও করিয়ে নিত। তবে আস্তে আস্তে হুয়াং এসবে অভ্যস্ত হয়ে গিয়েছিল। কিন্তু তার সঙ্গে কারাগারে প্রতিনিয়ত এত কিছু ঘটে যাওয়ার পরও হুয়াং কোনোদিনও হাল ছেড়ে দেয়নি। সে বিশ্বাস করত যে সে তার জীবনে একদিন সফল হবেই। এমনকি সে যে কোনো অন্যায় করেনি এটাও সবার কাছে প্রমাণ হবে। তো সারাদিন অনেক পরিশ্রম করার পর রাতের বেলা হুয়াং নিজের হাতে একটি ডায়েরি লিখত। ডায়েরিতে সে সেই সমস্ত কথাই লিখত যেগুলো প্রতিনিয়ত কারাগারে তার সঙ্গে ঘটত। কারণ এই ডায়েরিটি একদিন সে তার ছেলে ভেমাকে দিতে চায়, যাতে করে ভেমা একদিন এই সব কিছু থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। তবে এখন আসলে হুয়াংকে কোনো কিছুই খুব একটা কষ্ট দিতে পারে না। শুধুমাত্র ভেমার কথা মনে পড়লেই সে আর কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারে না। অন্যদিকে আমরা ভেমাকে দেখতে পাই, বাবার মতোই ভেমার জীবনেরও যেন কোনো কিছুই ভালো চলছিল না। তার বাবা কারাগারে থাকার কারণে তার সঙ্গে কোনো বাচ্চারাই মিশতে চাইত না। সবাই তাকে তার বাবার নামে উল্টোপাল্টা বলে খেপাত। এমনকি ভেমা তাদের সঙ্গে নিজে থেকে খেলতে আসলেও তারা নানাভাবে তাকে ছোট করে কথা বলতো। এমনকি তারা ভেমার ফুটবলগুলোকেও অতিরিক্ত পাম করে ফাটিয়ে দিত। ভেমার ছোট্ট মনটা এতে একদম ভেঙে যেত। যেই বয়সে মা বাবা এবং বন্ধুদেরকে নিয়ে তার ব্যস্ত থাকার কথা ছিল, ঠিক সেই বয়সেই ভেমা যেন একদম একা হয়ে পড়েছে। তো এভাবেই ভেমা যখন একদিন বাহির থেকে তাদের বাড়িতে আসে, তখন সে তার মাকে একজন অচেনা ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায়। বিষয়টি ছোট ভেমার মনে একদম দাগ কেটে গিয়েছিল। তবে তার মা তখন তাকে জানায় যে এই ব্যক্তি নাকি ভেমার বাবা হতে চলেছে। কিছুদিনের মধ্যেই তারা একে অপরকে বিয়ে করবে। আসলে এই ব্যক্তিটি ছিল অনেক ধনী একজন বিজনেসম্যান। তো সে এখানে ভেমাকে বলে যে তার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তার কাছে অনেক টাকা আছে। সে খুব দ্রুতই ভেমা এবং তার মাকে এখান থেকে নিয়ে যাবে, আর ভেমাকে সে অনেক বড় একটি স্কুলে ভর্তি করিয়ে দেবে। তাদের আর কোনো কষ্টই থাকবে না। কিন্তু ভেমা আসলে কখনোই তার বাবার জায়গা কাউকে দিতে চায় না। তো এভাবেই দেখতে দেখতেই আরও ৬টি বছর সময় পার হয়ে যায়। আর বর্তমানে আমরা হুয়াংকে দেখতে পাই। একটানা প্রায় ৭ বছর কারাগারে কাটিয়ে আজ হুয়াং মুক্তি পেয়ে তার শহরে ফিরে এসেছে। এরপর সে সোজা তার বাড়িতে চলে যায়। কিন্তু যখন সে তার রুমে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই সেখানে তার প্রতিবেশীরা তাকে ঘিরে ফেলে। আর তারা সবাই মিলে তাকে অপমান করতে শুরু করে। সবাই তাকে লোভী, ধোঁকাবাজ এসব বলে গালমন্দ করছিল। এমনকি তারা হুয়াংকে কোনোভাবেই এখানে থাকতে দিতে চাইছিল না। তাই তারা সবাই মিলে তাকে অনেক অপমান করে সেখান থেকে বের করে দেয়। এখন হুয়াংয়ের কাছে যাওয়ার মতো আর কোনো জায়গা ছিল না। তাই সে বাধ্য হয়ে তখন ভেমার মায়ের বাড়িতে চলে যায়, অর্থাৎ তার এক্স ওয়াইফের বাড়িতে। আর বর্তমানে সে সেই বিজনেসম্যানকে বিয়ে করে নিয়েছে। তো সে এখানে হুয়াংকে দেখে অবাক হয়ে জানতে চায় যে সে এখানে কেন এসেছে, সে কি চায়। হুয়াং তখন তাকে বলে যে সে তার ছেলে ভেমাকে দেখতে এসেছে। এতগুলো বছর পার হয়ে গিয়েছে, এর মধ্যে তার কি একবারও উচিত ছিল না যে তার ছেলেটাকে একটাবার তার সঙ্গে দেখা করানোর? কিন্তু ভেমার মা এখানে আর কোনো কিছুই বলে না। তবে এমন সময় সেখানে তার হাজবেন্ড চলে আসে, আর সে হুয়াংকে জানায় যে ভেমা এখন এখানে নেই, সে এখন তার স্কুলে আছে। হুয়াং তখন তার কাছে তার ছেলের স্কুলের নাম জানতে চায়, কিন্তু লোকটি তখন তার উপর হাসে। আর সে তাকে বলে, আপনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন বলুন তো? ছেলেকে মানুষ করছি আমি, স্কুলেও পড়াচ্ছি আমি, আর আপনি হঠাৎ করে এসে তার স্কুলের নাম জানতে চাইছেন? আপনি তো আপনার ছেলের কোনো দায়িত্বই পালন করতে পারেননি। আমি তাকে আমাদের শহরের সবচাইতে বড় স্কুলে ভর্তি করিয়েছি, যেখানে আপনি ভেমাকে পড়ানোর কথা চিন্তাও করতে পারবেন না। তবে এমন সময় সেই লোকটিকে ভেমার স্কুল থেকে প্রিন্সিপাল ফোন দেয়, আর সে এখানে ভেমার নামে কমপ্লেন জানায়। কারণ ভেমার মধ্যে নাকি কোনো ধরনের ডিসিপ্লিন নেই, যার কারণে সে প্রতিনিয়ত স্কুলের রুলস ভঙ্গ করছে। একথা শুনে ভেমার মা তখন দৌড়ে স্কুলের দিকে যেতে থাকে, আর তার পিছু পিছু তখন হুয়াং এবং সেই লোকটিও যেতে শুরু করে। এবার কিছুক্ষণের মধ্যে স্কুলে পৌঁছানোর পর তারা দেখতে পায় যে স্কুলে পিটি করানোর সময় প্রিন্সিপাল সমস্ত স্টুডেন্টদের সামনে ভেমাকে অপমান করছে।
তো এই প্রিন্সিপালের নাম হচ্ছে মিস্টার ইয়ান। মিস্টার ইয়ান এখানে সকলের সামনে বলে যে তার স্কুলের সবচাইতে বাজে ছাত্র হচ্ছে ভেমা। ভেমার জন্য কিছুদিন পর তার স্কুলের বদনাম হবে, তার স্কুলের এতদিনের অর্জিত সুনাম নষ্ট হবে। ভেমা নাকি কোনো ক্লাসে মনোযোগী নয়, সে সবসময় কেমন যেন আনমনা হয়ে বসে থাকে। তাই আর কোনোভাবেই ভেমাকে এই স্কুলে রাখা সম্ভব নয়, তাকে স্কুল থেকে এক্সপেল করা হলো। এসব কথা শুনে সবচাইতে বেশি কষ্ট পায় হোয়াং, কারণ সে তার ছেলেকে কখনো এমন জায়গাতে দেখতে চায়নি। তবে এত কিছুর মাঝেও ভেমা একবার হোয়াংয়ের দিকে তাকায়। হোয়াং তখন তার ছেলেকে হাতছানি দিয়ে জানান দেয় যে তার বাবা তার কাছে ফিরে এসেছে। এবার অফিস রুমে ভেমার মা এবং তার সৎ বাবা প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে যায়। তারা দুজন মিলে প্রিন্সিপালকে অনেক অনুরোধ করে যাতে করে এবারের মতো সে ভেমাকে মাফ করে দেয়, তাকে যেন সে স্কুল থেকে বের করে না দেয়। কিন্তু প্রিন্সিপাল তখন তাদেরকে বলে যে সে যদি ভেমাকে তার স্কুলে রাখে তাহলে তার স্কুলের সুনাম নষ্ট হবে। অনেক কষ্টের পর তার স্কুল চায়নার নাম্বার 1 স্কুলে পরিণত হয়েছে, তাই ভেমার মতো এমন একজন গাধার জন্য সে কোনোভাবেই তার স্কুলের সুনাম নষ্ট করতে পারবে না। এদিকে নিচে দাঁড়িয়ে প্রিন্সিপালের সমস্ত কথা শুনছিল হোয়াং, তাই সে সঙ্গে সঙ্গে প্রিন্সিপালের রুমে চলে আসে। আর সে এখানে প্রিন্সিপালকে বলে, আপনি একজন শিক্ষক, তাই একজন শিক্ষক হয়ে কোনো ছাত্রের ব্যাপারে আপনার এভাবে কথা বলাটা ঠিক নয়। কোনো শিশুই জন্মের পর থেকেই মেধাবী হয়ে জন্মায় না, তাদেরকে আদর ভালোবাসা দিয়ে সবকিছু শেখাতে হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কোনো শিশুকে এভাবে সকলের সামনে অপমান করলে তার মনের অবস্থা কেমন হয়? তাছাড়া এইটুকু বয়সে আপনি যদি ভেমাকে স্কুল থেকেই বের করে দেন, এর ফলে হয়তো ওর ভবিষ্যৎ জীবনটাও নষ্ট হয়ে যেতে পারে। তাই দয়া করে ওকে এক্সপেল করবেন না। আমার বিশ্বাস ভেমাকে একটু আদর ভালোবাসা দিলেও পরিবর্তন হবে, কারণ ওর জীবনে ভালোবাসার অনেক অভাব। ছোটবেলা থেকে আমার ছেলেটা অনেক কিছু সহ্য করেছে। আমি জানি আমার ছেলে অন্য বাচ্চাদের চাইতে একদমই আলাদা। আপনি শুধুমাত্র তাকে আরও একটি সুযোগ দিন। কিন্তু প্রিন্সিপাল এখন কোনো কথাই শুনতে চাইছিল না। সে ভেমাকে অফিস রুম থেকে বেরিয়ে যেতে বলে। ভেমা তখন স্কুলের মাঠে এসে চিৎকার করে বলতে থাকে, আমার ছেলে কোনো গাধা স্টুডেন্ট নয়, বরং তার সঠিক পরিচর্যার প্রয়োজন। এরপর সে প্রিন্সিপালকে সকলের সামনে চ্যালেঞ্জ করে আর বলে যে এতগুলো বছরেও প্রিন্সিপাল তার ছেলেকে মেধাবী স্টুডেন্ট বানাতে পারেনি, কিন্তু সে নিজে সেটা করে দেখাবে। এই 6 মাসের মধ্যে সে প্রমাণ করবে তার ছেলে আসলে কতটা ট্যালেন্টেড। সে তার ছেলেকে এই স্কুলে টপ স্টুডেন্টে পরিণত করবে। একদিন তার ছেলে ভেমাকে নিয়ে প্রিন্সিপাল গর্ব করবে। এখন এতগুলো মানুষের সামনে চ্যালেঞ্জ করার ফলে প্রিন্সিপালের তার চ্যালেঞ্জ একসেপ্ট করতে হয়। এখানে আবার প্রিন্সিপালের পাশেই দাঁড়িয়েছিল সুমিন নামক একজন ক্লাস টিচার। আর হোয়াংকে এখানে নিজের সন্তানের জন্য এভাবে লড়তে দেখে সুমিনের বিষয়টি ভীষণ ভালো লাগে। সে মনে মনে অনেক খুশি হয়। এবার স্কুল শেষ করার পর ভেমাকে যখন তার মা বাড়িতে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে হোয়াং এসে অনুরোধ করে যে সে তার ছেলে ভেমার সঙ্গে একটু সময় কাটাতে চায়। তবে ভেমার মা এতে কোনো আপত্তি জানায় না। তাই হোয়াং তখন তার ছেলেকে সঙ্গে নিয়ে তার বাড়ির দিকেই যাচ্ছিল। সে তার ছেলের জন্য কিছু খাবারও কিনে নেয়। এতদিন পর নিজের সন্তানকে কাছে পেয়ে হোয়াং আজ অনেক খুশি। কিন্তু ভেমা একদমই খুশি ছিল না, বরং সে সকাল থেকেই মন খারাপ করে আছে। এমনকি তার বাবা এখানে তার সঙ্গে শতবার কথা বলার চেষ্টা করলেও ভেমা তার সঙ্গে একটি কথাও বলছিল না, কারণ তার বাবার জন্যই তাকে ছোটবেলা থেকেই মানুষের অত্যাচার সহ্য করতে হয়েছে। মানুষ তাকে নানাভাবে অপমান করেছে, এমনকি আজ পর্যন্ত তার কোনো বন্ধু হয়নি। হোয়াং তখন তার ছেলেকে সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করে। সে তার ছেলের কাছে ক্ষমা চায়, কিন্তু এমন সময় ভেমা কাঁদতে কাঁদতে বলে, তুমি কেমন মানুষ বাবা? তোমার কি একটিবারের জন্য তোমার ছেলের কথা মনে পড়েনি? এতগুলো বছরে তুমি কি অন্তত আমাকে একটি চিঠিও লিখতে পারোনি? তুমি কি জানো তোমার একটু খবর পাওয়ার জন্য এতগুলো বছর আমি কতটা আশায় ছিলাম? ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যার নাম হচ্ছে 1xBet। এর অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। 17 নভেম্বর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক মাস্টার লিগ। সমস্ত ক্রিকেট প্রেমীদের কাছে আপনার প্রিয় দলকে সমর্থন করার এটি একটি দুর্দান্ত সুযোগ। এই অ্যাপটির মাধ্যমে আপনি সমস্ত লাইভ ম্যাচ এবং এর ফলাফলও দেখতে পারবেন। সেই সাথে স্কোর অনুমান করে গেমও খেলতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। সেই সাথে এখানে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের গেম, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করে আপনার প্রথম ডিপোজিটের উপর 30,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আর জেতা টাকা আপনি সহজেই উপায়, নগদ, বিকাশ, রকেট, আইপে, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তুলে নিতে পারেন। পিন কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি অ্যাড ছিল।
এই সমস্ত অ্যাপে টাকা ইনভেস্ট করার আগে একবার ভেবে নেবেন, কারণ এগুলোতে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এসব কথা বলতে বলতেই ভীমা কাঁদতে কাঁদতে তার বাবাকে জড়িয়ে ধরে। ভীমা আসলে তার বাবাকে আজও ভোলেনি। তার বাবার মতোই সেও আসলে তাকে অনেক ভালোবাসে। এবার হুয়াং এখানে চিন্তা করে যে তাকে এখন সবার প্রথমে একটি চাকরির ব্যবস্থা করতে হবে, কারণ তার কাছে এখন চাকরি এবং থাকার মতো কোনো জায়গা ছিল না, আর সে তো এখন চাইলেও তার পুরনো বাড়িতে ফিরতে পারবে না। তাই সে ভীমাকে নিয়ে বিভিন্ন জায়গাতে চাকরির জন্য যায়। হুয়াং কিন্তু আবার অনেক ট্যালেন্টেড একজন মানুষ ছিল, আর তার কাছে চাকরি পাওয়ার মতো অনেক উন্নত মানের সার্টিফিকেটও ছিল। কিন্তু তারপরও যেখানেই সে চাকরির জন্য যাচ্ছিল সেখানেই তাকে সবাই চিটার বাটপার বলে তাড়িয়ে দিচ্ছিল। আর এভাবেই চাকরির সন্ধান করতে করতে হুয়াংয়ের কাছে একজন ব্যক্তি আসে হুয়াংয়ের একটি সার্টিফিকেট হাতে নিয়ে বলে, তুমি তো আমাদের শহরের সবচাইতে সৎ একজন ব্যক্তি। শহরের নানা ধরনের উন্নয়নমূলক কাজও তুমি করেছ। তুমি কি এখন কোনো চাকরি খুঁজছ? যদি চাকরির প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে চাকরি দিতে পারবো। একথা শুনে হুয়াং অনেক খুশি হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে এই ব্যক্তি চিৎকার করে আশেপাশের সমস্ত মানুষদেরকে জড়ো করে ফেলে, আর সে সকলকে উদ্দেশ্য করে বলে, এই দেখুন, আমাদের শহরের বাটপার লোকটা আবার ফিরে এসেছে, যে কিনা ব্রিজ নির্মাণের নামে কোটি কোটি টাকা মেরে খেয়েছে। ওর নাকি এখন চাকরির প্রয়োজন। ওর মতো একজন লোককে আপনারা কেউই সাহায্য করবেন না। ওর তো উচিত রাস্তায় ওর ছেলেকে নিয়ে ভিক্ষা করে খাওয়া। এই বলে লোকটি হুয়াংয়ের সার্টিফিকেটে থুথু মারে। কিন্তু এসব কথা শুনে ভীমার এখানে সহ্য করতে পারছিল না, তাই সে সেই লোকটিকে এখানে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। হুয়াংও তখন তার ছেলের পিছু পিছু চলে যায়। এবার পরের দিন হুয়াং ভীমাকে নিয়ে আবার যখন চাকরি খুঁজতে বের হয়, তখন একটি জায়গাতে গেলে সেই লোকটির সঙ্গে তাদের আবার দেখা হয়, যে কিনা গতকালই তাদেরকে অপমান করেছিল। সেই ব্যক্তি আসলে ছিল একজন কনস্ট্রাকশন ম্যানেজার। তো এখানে আবার তাদের কাছে অনেক বড় একটি সমস্যা দেখা দিয়েছে, যেটা কিনা কোনো কনস্ট্রাকশন ওয়ার্কারই সলভ করতে পারছিল না। তাই কনস্ট্রাকশন ম্যানেজার অনেক দুশ্চিন্তায় ছিল, কারণ খুবই অল্প সময়ের মধ্যেই তাদেরকে এই কাজটি কমপ্লিট করে দিতে হবে। একথা জানতে পেরে হুয়াং তখন তাদেরকে বলে, এই সামান্য কাজটুকুই আপনারা কমপ্লিট করতে পারছেন না? আমি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু তার আগে আমি বহু বছর কনস্ট্রাকশনের কাজ করেছি। আমি তো মুহূর্তের মধ্যেই কাজটি কমপ্লিট করে ফেলতে পারবো। এখন এই কনস্ট্রাকশন ম্যানেজার কাজ নিয়ে যেহেতু অনেক বিপদে ছিল, তাই সে বাধ্য হয়ে হুয়াংকে এই কাজটি করতে দেয়। তবে ম্যানেজারের ধারণা ছিল হুয়াং এই কাজটি কোনোভাবেই করতে পারবে না। কিন্তু আসলে দেখা যায় যে সত্যি সত্যি মুহূর্তের মধ্যেই হুয়াং কাজটি কমপ্লিট করে ফেলে, যেটা দেখে সকলেই একদম অবাক হয়ে যায়। আর কনস্ট্রাকশন ম্যানেজারও তার কাজের উপর একদম ইমপ্রেস হয়ে যায়। তাই সে এখানে হুয়াংকে তার ন্যায্য পারিশ্রমিক দিয়ে দেয়। আর সে হুয়াংয়ের কাছে তার গতকালের ব্যবহারের জন্য ক্ষমা চায়, এবং সে তাকে বলে যে কাল থেকে সে যেন তার সঙ্গে কাজ করতে আসে। তারা দুই ট্যালেন্টেড মানুষ যদি একসঙ্গে মিলে কাজ করে, তাহলে ভবিষ্যতে তারা অনেক ভালো কিছু করতে পারবে। একথা শুনে হুয়াং এবং ভীমা অনেক খুশি হয়ে যায়, কারণ তাদের একটা কাজের অনেক দরকার ছিল। তাই তারা তখন লোকটিকে মন থেকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। আর লোকটি এখানে তাদেরকে যে টাকা দিয়েছে সেগুলো দিয়েই তারা আজকে থাকা খাওয়ার ব্যবস্থা করে ফেলে। এবার হুয়াং চলে যায় লি নামক একজন ব্যক্তির সঙ্গে দেখা করতে, যে কিনা তার অনেক পুরনো একজন বন্ধু ছিল। এতগুলো বছর পর হুয়াংকে দেখে লি প্রথমে চিনতেই পারছিল না, কিন্তু যখন সে বুঝতে পারে যে এটা হুয়াং, তখন সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর সে সঙ্গে সঙ্গেই হুয়াংকে বুকে টেনে নেয়, কারণ সে জানে যে হুয়াং আসলে কতটা ভালো একজন মানুষ, আর বিনা দোষে তাকে এতগুলো বছর কতটা কষ্ট করতে হয়েছে। এদিকে এত বছর পর নিজের প্রিয় বন্ধুকে এভাবে জড়িয়ে ধরতে পেরে হুয়াংয়ের মনেও আজ অদ্ভুত এক ধরনের শান্তি অনুভব হচ্ছিল। এরপর লিউ হুয়াংয়ের কাছ থেকে তার সমস্ত পরিস্থিতির কথা শোনে। লিউ তখন হুয়াংকে বলে যে কাজের জন্য তাকে অন্য কোনো জায়গাতে যেতে হবে না, কারণ অন্যান্য জায়গাতে মানুষ তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারে। তাই তার কাছে অনেক বড় একটি কনস্ট্রাকশনের কাজ আছে। কাল থেকে হুয়াং যেন সেখানেই কাজ করতে আসে। এরপর লিউ হুয়াংকে কিছু টাকা এবং একটি রুমের চাবি দেয়, এবং বলে যে তার যতদিন ইচ্ছে ততদিন সেই রুমটিতে থাকতে পারে আর নিজের ইচ্ছে মতো কাজ করতে পারে। হুয়াং এতে অনেক খুশি হয়ে যায়, আর সে তার বন্ধুকে মন থেকে ধন্যবাদ জানায় তার এত বড় বিপদের সময় তার পাশে থাকার জন্য। এরপর হুয়াং তার ছেলে ভীমাকে নিয়ে সেই বাড়িতে চলে যায়। জায়গাটি মোটামুটি ভালোই ছিল। তো সারাদিন বিভিন্ন জায়গাতে হাঁটাহাঁটি করার ফলে তারা বাবা ছেলে দুজনেই অনেক ক্লান্ত ছিল। তাই ভীমা এখানে এসেই শুয়ে পড়ে। আর কিছুক্ষণ পরে সে তার বাবাকে বলে, বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই আমি কখনোই চাই না যে তুমি কারো সামনে ছোট হও, আর এটাও চাই না যে আমার জন্য তুমি কারো কাছে অপমানিত হও। তাই আমি তোমাকে একটি সত্য কথা বলতে চাই, সেটা হলো তুমি প্রিন্সিপালকে যেই চ্যালেঞ্জ করেছ সেটা কোনোদিনও সম্ভব নয় বাবা।
কারণ আমি ছোটবেলা থেকেই লেখাপড়াতে কোনো মনোযোগ দেইনি। সবসময় আমার তোমার এবং মায়ের কথা মনে পড়ত, যে আমরা 3 জন মিলে কত সুন্দর একটা পরিবার ছিলাম। তাই ছোটবেলা থেকেই আমার লেখাপড়া নষ্ট হয়ে গিয়েছে। আমি চাইলেও হয়তো আর কখনো ভালো স্টুডেন্ট হতে পারবো না। কিন্তু হুয়াং তখন তার ছেলেকে বলে, তুমি কি জানো ফেমা, আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তাই তোমার উপর আমি এমন কিছু চাপিয়ে দেব না যেটা তোমার দ্বারা সম্ভব নয়। তবে তোমার বাবা হিসেবে আমি শুধু একটি জিনিস চাই, সেটা হলো তুমি শুধুমাত্র চেষ্টা করে যাও। তুমি ভালো কোনো স্টুডেন্ট হও বা না হও, তোমার আসল পরিচয় হচ্ছে তুমি আমার সন্তান। তাই আমি চাই তুমি সবকিছুর ঊর্ধ্বে গিয়ে অনেক ভালো একজন মানুষ হও। এটাই হবে আমার জীবনের সবচাইতে বড় প্রাপ্তি। বাবার কথা শুনে ভিমা অনেক খুশি হয়ে যায়। এরপর ভিমা তার বাবাকে বলে, জানো বাবা, মা আমাকে সবসময় একটি কথা বলে যে আমাকে চায় না সবচাইতে বড় ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে, আর যদি আমি এমনটা করতে না পারি তাহলে নাকি আমাকে রাস্তার পাশে পেনকেকের দোকান দিয়ে দেবে। হুয়াং তখন ভিমাকে বলে, শোনো ভিমা, কোনো কাজে কিন্তু ছোট নয়। তবে মানুষ যদি তার যোগ্যতা দিয়ে বড় পর্যায়ে যেতে পারে তাহলে তাকে কেন রাস্তার পাশে পেনকেক সেল করতে হবে? আর একজন মানুষকে বড় হতে হলে যে বড় ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে, এটা আমাদের মানুষের একটা ভুল ধারণা। বড় ইউনিভার্সিটিতে চান্স না পেয়েও অনেক ভালো কিছু করা যায়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা কিনা অনেক কম লেখাপড়া করেও অনেক বড় পর্যায়ে পৌঁছে গিয়েছে। পৃথিবীর সবাই তাদের সম্পর্কে জানে এবং সম্মান করে। তুমি জীবনে যা কিছুই হতে চাও না কেন, হাল না ছেড়ে কঠোর পরিশ্রম করলে তুমি কোনো না কোনো একদিন বড় কিছু করতে পারবে। এবার হুয়াং ভিমাকে আরো বলে, তুমি কি একটা ম্যাজিক দেখতে চাও? ভিমা বলে, হ্যাঁ। হুয়াং তখন ভিমার বইগুলোকে মাপে আর সে ভিমাকে বলে, দেখেছ, তোমার সমস্ত বইয়ের উচ্চতা হয়েছে 11 সেন্টিমিটার। তাই তুমি প্রতিদিন যদি শুধুমাত্র 0.5 সেন্টিমিটার করে পড়ো তাহলে খুবই অল্প সময়ের মধ্যেই তোমার সমস্ত বই পড়া কমপ্লিট হয়ে যাবে। ভিমার কাছেও বিষয়টি অনেক ইন্টারেস্টিং মনে হয়। এমনকি হুয়াংয়ের প্রত্যেকটি কথা ভিমার মনের মধ্যে গেঁথে যায়। এভাবেই দেখতে দেখতেই দিন পার হতে থাকে। ভিমা আস্তে আস্তে জানতে পারে যে তার বাবা আসলে কারাগারে কতটা কষ্ট করেছে, বিনা অপরাধে সেখানে কতটা অত্যাচার সহ্য করেছে। তারপরও সে কোনোদিনও হাল ছেড়ে দেয়নি। তাই ভিমাও মনে মনে প্রতিজ্ঞা করে যে তার বাবার মতো সেও কোনোদিন হাল ছাড়বে না। আর এভাবেই ভিমা আস্তে আস্তে পড়ার প্রতি মনোযোগী হয়ে ওঠে। সারাদিন কাজ শেষ করে ভিমার বাবা যখন বাড়িতে আসত তখন ভিমা তার বাবাকে পাশে রেখেই পড়ত। আর বাবার কথা মতোই ভিমা দিনরাত কঠোর পরিশ্রম করতে শুরু করে, যার ফলে পরের এক্সামেই দেখা যায় যে ক্লাসে সমস্ত স্টুডেন্টের মধ্যে ভিমার স্থান 5মে চলে আসে। বিষয়টি স্কুলে সবাইকে একদম অবাক করে দিয়েছিল, কারণ ভিমা ছিল ক্লাসের সবচাইতে বাজে স্টুডেন্ট। ভিমা এবং তার বাবা হুয়াংইতে প্রচণ্ড খুশি হয়। এভাবেই তাদের বাবা ছেলের দিন অনেক ভালোই কাটছিল। এদিকে আস্তে আস্তে হুয়াং তার ছেলেকে নতুন নতুন জিনিস শেখানোর চেষ্টা করছিল। হুয়াং যেহেতু একজন ইঞ্জিনিয়ার ছিল তাই সে ভিমাকে তার নলেজ থেকে বিভিন্ন জিনিস শেখাতো, যাতে করে এই সমস্ত বিষয়গুলো ভবিষ্যতে ভিমার কাজে আসে। এদিকে হুয়াংও দিনরাত অনেক কঠোর পরিশ্রম করে তার ছেলের জন্য একটি ডিপিএসে টাকা জমাতে শুরু করেছিল। আর অন্যদিকে দেখা যায় যে আস্তে আস্তে ভিমার সায়েন্স এবং টেকনোলজির উপর বেশ ভালো আগ্রহ জন্মে। তাই তার এখন অনেক ভালো একটি কম্পিউটারের প্রয়োজন ছিল। কিন্তু হুয়াংয়ের কাছে এখন কম্পিউটার কেনার মতো পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। তাই সে আস্তে আস্তে তার কাজের পরিমাণ বাড়িয়ে দেয়। এমনকি সে খুব দ্রুত সময়ে টাকা উপার্জনের জন্য নিজের শরীরের রক্ত পর্যন্ত বিক্রি করে দেয়। সেই সাথে সে মানুষের ছোটখাটো কাজ করে দিতে থাকে। এমনকি তার হাতে থাকা ঘড়িটিও বিক্রি করে দেয়, যেটা কিনা তাকে একদিন রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে দেয়া হয়েছিল। এত কিছুর পর হুয়াং কোনোমতে তার ছেলেকে একটি কম্পিউটার কিনে দিতে সক্ষম হয়। আর ভিমা যে কম্পিউটারটি কিনতে চেয়েছিল হুয়াং তাকে ঠিক সেই মডেলেরই কম্পিউটার কিনে দিয়েছিল। তাই ভিমা এখানে কম্পিউটারটি পেয়ে প্রচণ্ড খুশি হয়ে যায়। সে তার বাবাকে বারবার ধন্যবাদ দিতে থাকে। এমনকি খুশিতে সে তার বাবাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আর ছেলের খুশি দেখে ভিমাও আজকে প্রচণ্ড খুশি ছিল। এবার কিছুদিন পর দেখা যায় ভিমার বাবার সঙ্গে দেখা করার জন্য ভিমার স্কুল টিচার সুমিন আসে, যে কিনা অনেক ভালো মনের একজন মানুষ ছিল। সুমিন হুয়াংকে ভিমার ব্যাপারে কমপ্লেন জানায়। সে বলে যে ভিমা নাকি বেশ কয়েকদিন ধরে কোনো হোমওয়ার্কে আনছে না। হুয়াং তখন সুমিনকে বলে, আসলে ভিমাকে আমি নতুন একটি কম্পিউটার কিনে দিয়েছি, তাই আমি নিজেই ওকে কিছুদিনের জন্য লেখাপড়া থেকে দূরে থাকতে বলেছি। আসলে একটানা বেশ কয়েক মাস ছেলেটা অনেক পরিশ্রম করেছে, তাই আমি নিজেই ওকে কিছুদিন রেস্ট করতে বলেছি। হুয়াংয়ের কথা শুনে সুমিন বেশ অবাক হয়ে যায়, কারণ এত ভালো একজন বাবা সে অনেক কমই দেখেছে। তাই সুমিন হুয়াংয়ের সঙ্গে অনেক গল্প করে। আর এখানে অনেক রাত হয়ে যাওয়ার কারণে হুয়াং সুমিনকে তার বাড়িতে এগিয়ে দিতে যায়। আর যাওয়ার পথে হুয়াং সুমিনকে তার জীবনের গল্প শোনায়।
যে কিভাবে সে একটি মিথ্যে কেসের জন্য 7 বছর জেলখানায় ছিল আর তার ওয়াইফও তাকে ছেড়ে অন্য একজন ছেলেকে বিয়ে করে নিয়েছে। তবে এখন সে তার ছেলেকে নিয়ে অনেক ভালো আছে। তো সুমিনও এখানে ভেমার বাবার সঙ্গে কথা বলে বুঝতে পারে যে সে আসলে খুবই ভালো মনের একজন মানুষ। এবার পরের দিন হোয়াং তার ছেলেকে স্কুলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। তবে ক্লাস শুরু হতে এখনো অনেক সময় বাকি ছিল, তাই হোয়াং তখন তার ছেলেকে রাস্তার পাশে থাকা একটি পার্কের মধ্যে নিয়ে যায়, যেখানকার সবকিছুই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ছিল। হোয়াং এখানে ভেমাকে বিভিন্ন ধরনের কবিতা বানিয়ে শোনায়। সেখানে বাবা ছেলে মিলে বেশ সুন্দর মুহূর্ত কাটায়। তবে ভেমা যখন চারিপাশটা ঘুরে দেখতে যায়, তখন সেখানে কয়েকজন দুষ্টু ছেলেরা বসেছিল। তারা এখানে ভেমাকে একা পেয়ে তাকে জ্বালাতন করতে শুরু করে, এমনকি তার কাছ থেকে তার ব্যাগটিও কেড়ে নিতে চাইছিল, যার ফলে ভেমা বাবা বলে চিৎকার করে ওঠে। ভেমার বাবা ভেমার ডাক শুনতে পেয়ে সেখানে দৌড়ে চলে আসে, কারণ অলরেডি ক্লাসে সময় হয়ে গিয়েছে। আর ভেমা যদি কোনোভাবে স্কুলে লেট করে পৌঁছয়, তাহলে প্রিন্সিপাল তার ভুল ধরে তাকে স্কুল থেকে আবারও বের করে দিতে চাইবে। তাই ভেমা দ্রুত তার ব্যাগ নিয়ে দৌড়ে স্কুলে চলে যায়। আর এদিকে হোয়াং সেই দুষ্টু ছেলেগুলোকে শায়েস্তা করে। এবার ভেমা যখন তার ক্লাসরুমে পৌঁছে যায়, তখন দেখা যায় যে ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ ভেমা আজকে দেরি করে ফেলেছে। যেটা দেখে প্রিন্সিপাল ভীষণ রেগে যায়, কারণ তার স্কুলের কোনো স্টুডেন্টেরই নাকি লেট করে ক্লাসে আসার রেকর্ড নেই। তাই ভেমার জন্য তার স্কুলের সুনাম সত্যিই নষ্ট হয়ে যাবে। তাছাড়া ভেমার উপর তো তার আগে থেকেই রাগ ছিল। এ কারণে সে ভেমাকে পানিশমেন্ট দেওয়ার জন্য সকলের সামনে ক্লাসরুম থেকে তাকে টানতে টানতে নিয়ে আসে। তবে সুমিন তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু প্রিন্সিপাল এখানে ভেমার অনেক পছন্দের একটি খেলনা ভেঙে ফেলে, আর সে তার সঙ্গে খুবই বাজে আচরণ করে। এমনকি সুমিন যেহেতু শুরু থেকেই ভেমাকে সাপোর্ট করে আসছে, তাই পরের দিন প্রিন্সিপাল টিচারদের একটি বোর্ড মিটিং এর মধ্যে সকলের সামনে সুমিনের যে কোনো ধরনের প্রমোশন 3 বছরের জন্য বন্ধ করে দেয়। সুমিন এতে বেশ কষ্ট পেয়েছিল। এবার সেদিন ভেমা যখন বাড়িতে ফিরে আসে, সে তখন তার টিচার সুমিনের ব্যাপারটি তার বাবাকে বলতেই যাচ্ছিল, কিন্তু এমন সময় তার বাবা যখন তার দিকে ঘুরে তাকায়, তখন ভেমা দেখতে পায় যে তার বাবার শরীরে প্রচন্ড আঘাতের দাগ, অর্থাৎ সেই ছেলেগুলো তার বাবাকে প্রচন্ড মেরেছে। যেটা দেখে ভেমা তার চোখের পানি ধরে রাখতে পারে না। তবে ভেমা এখানে তার বাবার সঙ্গে আর কোনো কথা না বলে ঘুমোতে চলে যায়। এবার সকালবেলা ভেমা ঘুম থেকে উঠে দেখতে পায় যে তার বাবা অনেক ভোরবেলায় উঠে তার জন্য রান্না করছে। ভেমা তখন তার বাবার জন্য সেখানে ছোট্ট একটি চিঠি লিখে। এরপর হোয়াং যখন সেই চিঠিটি হাতে নেয়, তখন সে দেখতে পায় সেখানে লেখা আছে, বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি সবসময় তোমার মতো একজন স্ট্রং মানুষ হতে চাই, যে কিনা জীবনের কোনো পরিস্থিতিতেই হার মেনে নেয় না। আমিও কখনো হাল ছাড়ব না বাবা। চিঠিটি পড়ে হোয়াং প্রচন্ড খুশি হয়ে যায়। এবার কিছুদিন পর দেখা যায় যে হোয়াং তার পুরনো কেসটি নিয়ে আবারও লড়তে চাইছে, কারণ সে সকলের কাছে প্রমাণ করে দিতে চায় যে সে কনস্ট্রাকশনের কাজটিতে তার আসলে কোনো ভুলই ছিল না, সে একটি টাকাও মেরে খায়নি। এ ঘটনার পেছনে তার টিমেরই কোনো সদস্যের হাত থাকতে পারে। তাই সে বড় একজন পুলিশ অফিসারের কাছে এসে সমস্ত ঘটনা খুলে বলে এবং বলে যে যেভাবেই হোক এই কেসে সত্যতা খুঁজে বের করতে হবে। কিন্তু হোয়াংয়ের আর্থিক অবস্থা ভালো না থাকার ফলে সে অফিসার তাকে অপমান করে সেখান থেকে চলে যেতে বলে। সে কোনোভাবেই তার এই কেসটিকে যাচাই করে দেখতে চায় না, যার ফলে হোয়াং প্রচন্ড রেগে যায়। আর সে চিৎকার করে বলতে থাকে, আপনারা কেমন পেশার মানুষ? একজন নিরপরাধ মানুষকে প্রায় 60 বছর ধরে ভয়ানক এক মিথ্যে কেসের ভার বয়ে বেড়াতে হচ্ছে, আর আমি এখানে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট দেওয়ার পরও আপনি একবারের জন্য সত্য মিথ্যে যাচাই করতে চাইছেন না? এটাই কি আপনাদের পেশা? কিন্তু এখানে কেউই তার কোনো কথাই শুনতে চাইছিল না। তারা জোর করে হোয়াংকে পুলিশ স্টেশন থেকে বের করে দেয়। আর ঠিক এমন সময় হোয়াংয়ের কাছে ভেমা চলে আসে। ভেমা অনেক এক্সাইটেড হয়ে হোয়াংকে একটি পোস্টার দেখিয়ে বলে, আমাদের শহরে একটি এয়ার শো এর আয়োজন করা হয়েছে, যেখানে বিশাল বিশাল বিমানের উদ্বোধন দেখানো হবে। আমাকে সেখানে নিয়ে চলো না বাবা। কিন্তু হোয়াং এখানে এমনিতে অনেক বেশি ডিপ্রেস ছিল, তাই সে নিজের অজান্তেই এখানে ভেমাকে ধমক দিয়ে বসে। আর সে ভেমাকে বলে যে লেখাপড়া বাদ দিয়ে সে এসব ফালতু আবদার কেন করছে। ভেমা এতে খুবই কষ্ট পায়, আর সে তার বাবাকে ধাক্কা দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। কিন্তু হোয়াং তখন সঙ্গে সঙ্গেই বুঝতে পারে যে ভেমা তার মনে অনেক কষ্ট পেয়েছে। তাই সেও তখন তার পিছু পিছু গিয়ে দেখতে পায় যে ভেমা মন খারাপ করে একটি গাছের উপর বসে আছে। সেও তখন ভেমার পাশে গিয়ে বসে, আর সে তার কাছে তার খারাপ আচরণের জন্য ক্ষমা চায় এবং তাকে বুঝিয়ে বলার চেষ্টা করে যে সে ওই মুহূর্তে কোন পরিস্থিতিতে ছিল। কিন্তু তারপরও যখন ভেমা কথা বলছিল না, তখন হোয়াং তাকে বলে যে সে তাকে এয়ার শোতে নিয়ে যাবে, এমনকি তারা বাবা ছেলে মিলে অনেক মজা করবে। এতে মুহূর্তের মধ্যেই ভেমার সমস্ত রাগ মিটে যায়। তবে ভেমা চাইছিল তাদের টিচার সুমিনকেও তার সঙ্গে নিতে, তাই সে তার বাবাকে তার টিচার সুমিনের কাছে যেতে বলে।
আর হুয়াং যখন সুমিনকে তাদের সঙ্গে ইয়ার শোতে যেতে বলে তখন সুমিন জানায় যে তার একটি জরুরি কাজ আছে, তাই সে যেতে পারবে না। আর ঠিক এমন সময় সেখানে স্কুলের প্রিন্সিপাল চলে আসে। প্রিন্সিপাল তখন হুয়াংকে বলে, ছেলের টিচারকে ঘুরতে নিয়ে যেতে এসেছেন। তবে সুমিন কিন্তু এখন আর ওর টিচার নয়, কারণ ওকে আমি প্রমোশনে সাসপেন্ড করার সাথে সাথে ভেমাদের ক্লাস থেকেও সাসপেন্ড করে দিয়েছি। তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিতে চাই, সেটা হলো এক্সামের আগে ভেমার কোথাও যাওয়া চলবে না, কারণ এক্সামের আগে প্রতিদিনই প্রত্যেকটি স্টুডেন্টকেই ক্লাসে থাকতে হবে। আর যদি কেউ কোনোভাবে একদিনও ক্লাস মিস করে তাহলে তার বিরুদ্ধে প্রিন্সিপাল নিজে ব্যবস্থা নেবে। এটা তাদের স্কুলের নতুন রুলস। প্রিন্সিপালের কথা শুনে হুয়াংয়ের অনেক রাগ হচ্ছিল, কিন্তু সে তাকে আর কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এবার সেদিন রাতের বেলা ভেমার খুবই মন খারাপ ছিল, কারণ সে তো এখন চাইলেও স্কুল মিস দিতে পারবে না। তাই কাল হয়তো তার ইয়ার শো দেখা হবে না, কিন্তু এই ইয়ার শো শুধুমাত্র বছরে একবারই হয়। তবে পরের দিন সকালে আমরা ভেমাদের ক্লাসরুম দেখতে পাই, যেখানে ভেমা আজকে আসেনি, কারণ ভেমার বাবা প্রিন্সিপালের কথা পাত্তা না দিয়ে তার ছেলের ইচ্ছে পূরণের জন্য তাকে ইয়ার শো দেখাতে নিয়ে গিয়েছে। কিন্তু সেই ইয়ার শো এর স্টুডিওর সামনে গিয়ে দেখা যায় যে হুয়াং আসলে ইয়ার শো এর টিকিটের যেই দাম ভেবেছিল সেটার দাম তার থেকে প্রায় 3 গুণ বেশি। কিন্তু এত পরিমাণ টাকা হুয়াংয়ের কাছে ছিল না, তাই সে চাইলেও এখানে আর ইয়ার শো এর টিকিট কিনতে পারে না। যদিও ভেমা এখানে তার বাবাকে বারবার বলছিল যে তার আজকে ইয়ার শো দেখতে ইচ্ছে করছে না, সে শুধুমাত্র তার বাবার সঙ্গে ঘুরে বেড়াতে চায়। কিন্তু তারপরও হুয়াংয়ের অনেক বেশি খারাপ লাগছিল, তাই হুয়াং তখন তার ছেলেকে তার পিঠে উঠিয়ে নেয়। আর সে এবার অনেক কষ্ট করে সোজা অনেক উঁচু একটি পাহাড়ের উপর চড়ে। পাহাড়ে উঠতে উঠতে তারা বাবা ছেলে অনেক গল্প করছিল। এরপর কিছুক্ষণের মধ্যেই তারা পাহাড়ের একদম চূড়ায় পৌঁছে যায়। আর এই জায়গাটি ছিল ইয়ার শো স্টেডিয়ামের একদম পাশেই। তাই ইয়ার শো এর মধ্যে যতগুলো বিমান রকেট দিয়ে ইয়ার শো দেখানো হচ্ছিল সেই সমস্ত কিছুই এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল, বরং স্টেডিয়ামের চাইতেও আরও কাছ থেকে দেখা যাচ্ছিল, যেটা দেখে ভেমা প্রচুর পরিমাণে এক্সাইটেড হয়ে চিৎকার করতে থাকে। আর তারা বাবা ছেলে মিলে ফ্রিতেই পুরো ইয়ার শো এনজয় করে। আজকের পুরো দিনটাই তাদের অনেক ভালো কাটে। এবার রাতের বেলা তারা যখন বাসে করে বাড়ি ফিরছিল তখন হুয়াংয়ের শরীর প্রচণ্ড ক্লান্ত থাকার কারণে সে ঘুমিয়ে পড়ে। আর ভেমা তখন তার পাশে বসে তার দিকেই তাকিয়েছিল আর ভাবছিল যে একটা মানুষ আসলে ভেতর থেকে কতটা স্ট্রং থাকতে পারে। তার বাবার মনে এত বেশি কষ্ট থাকার পরও সে কোনোভাবেই তাকে তার মনের কষ্টগুলো বুঝতেই দিতে চায় না। তো কিছুক্ষণ পর তাদের বাসটি একটি রেস্ট এরিয়াতে থামে। ভেমা তখন একাই বাস থেকে নেমে খাবার আনতে যায়, কিন্তু এমন সময় তাদের বাসের সামনে আরেকটি বাস এসে দাঁড়ায়। তাই ভেমা ভুল করে সেই বাসের মধ্যে উঠে পড়লে বাসটির সঙ্গে সঙ্গে আবারও স্টার্ট হয়ে যায়। সে সেই বাসের মধ্যে আর তার বাবাকে খুঁজে পায় না। অন্যদিকে হুয়াংও তার ছেলেকে পাগলের মতো খুঁজছিল। তবে সবচাইতে ভয়ানক ব্যাপার ছিল যে তারা এখন যে এরিয়াতে রয়েছে সেটা বিশাল বড় একটি সমুদ্রের কাছে, আর আজকে সেখানে ভয়ানক সুনামির পূর্বাভাস দেয়া হয়েছে। তাই বাহিরে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এদিকে হুয়াং বাস থেকে নেমে তার ছেলেকে পাগলের মতো খুঁজছিল, কিন্তু ততক্ষণে পুরো শহরে একদম তোলপাড় শুরু হয়ে যায়। সমুদ্রের পানি শহরের মধ্যে ঢুকে পড়তে শুরু করে। ভেমা একটি জায়গাতে পানির মধ্যে ফেসে গিয়েছিল, তার পুরো শরীর একদম পানির নিচে ছিল। আর হুয়াং তো তার ছেলেকে খোঁজার আপ্রাণ চেষ্টা করছিল। সে বিভিন্ন রেস্কিউ টিমের কাছে গিয়ে মাইকের মাধ্যমে ভেমার নাম ধরে ডাকছিল। আর ভেমা যখন দূর থেকে জোরে জোরে চিৎকার করছিল তখন তার আওয়াজ যেন হুয়াংয়ের কানে বাজছিল। হুয়াং তখন মাইকের মাধ্যমে বলে, আমার বিশ্বাস তুমি আমার আওয়াজ শুনতে পাচ্ছ ভেমা, তুমি যেখানেই থাকো একদমই হাল ছেড়ে দিও না, বাবা তোমার পাশেই আছি। তোমাকে প্রথমে নিজেকে শান্ত রাখতে হবে, এরপর চারিপাশ থেকে খুঁজে এমন কিছু বের করতে হবে যেটা তুমি নৌকার মতো ব্যবহার করতে পারবে। সেই সাথে তোমার সঙ্গে যে কোনো একটি লাইট রাখতে হবে যাতে করে অন্ধকারের মাঝে দূর থেকে তোমাকে দেখা যায়। হুয়াং এখানকার চারিপাশে এই সমস্ত কথা চিৎকার করে করে বলছিল। এরপর সে শহরের একটি জায়গাতে দাঁড়িয়ে তার ছেলের জন্য অপেক্ষা করছিল, কিন্তু দেখতে দেখতে প্রায় অনেক সময় পার হয়ে যায়। তবে ভেমা আর ফিরে আসে না। এদিকে পুরো শহরই একদম পানির নিচে চলে যাচ্ছিল। তাই রেস্কিউ টিমের সবাই হুয়াংকে বলছিল যে সে যেন আর বেশিক্ষণ এখানে অপেক্ষা না করে, তার ছেলে হয়তো আর বেঁচে নেই। তাই সে যদি এখন এখানে দাঁড়িয়ে থাকে তাহলে সেও পানির নিচে তলিয়ে যাবে। কিন্তু হুয়াং তাদের কোনো কথাই শুনতে চাইছিল না। তারপরও লোকগুলো যখন তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ঠিক তখনই দূর থেকে ছোট্ট একটি আলো দেখা যায়। ফলে হুয়াং তখন সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপিয়ে পড়ে। এরপর দেখা যায় যে ভেমা তার বাবার কথা মতোই কাজ করেছে, সে বেঁচে ফিরতে পেরেছে। হুয়াং তো তার ছেলেকে ফিরে পেয়ে প্রচণ্ড খুশি ছিল, কারণ সে যেন তার নিজের মাঝে প্রাণ ফিরে পেয়েছে। এবার দেখতে দেখতে ভেমার এক্সামের সময় চলে আসে। ভেমা খুবই মনোযোগের সঙ্গে তার প্রত্যেকটি এক্সাম দেয়।
কিন্তু রেজাল্ট বের হওয়ার পর দেখা যায় যে এবার ভিমার র্যাঙ্ক ছিল ক্লাসে 64তম স্থান, যেটা দেখে ভিমার বাবার একটু মন খারাপ হলেও সে ভিমাকে সান্ত্বনা দেয় আর বলে পরের বার সে নিশ্চয়ই অনেক ভালো করবে। কিন্তু ভিমা এটা কোনোভাবেই মানতে চাইছিল না, কারণ সে এতটাও বাজে পরীক্ষা দেয়নি যে তার রেজাল্ট এতটা খারাপ হবে। এমন সময় আবার প্রিন্সিপাল হুয়াংকে জানায় যে তার ছেলে তো কোনোভাবেই নিজের উন্নতি করতে পারছে না, তাই খুব শীঘ্রই প্রিন্সিপাল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে অন্যদিকে ক্লাস টিচার সুমিনেরও ভিমার রেজাল্ট নিয়ে সন্দেহ তৈরি হয়, তাই সে লুকিয়ে লুকিয়ে প্রিন্সিপালের রুমে গিয়ে ভিমার খাতা চেক করে। আর সে এখানে দেখতে পায় যে ভিমা আসলে ক্লাসে সবার চাইতে বেশি নম্বর পেয়েছে, কিন্তু প্রিন্সিপাল নিজের মনে রাগ মেটানোর জন্য ভিমার সঙ্গে এমন কাজ করেছে, যেটা খুবই জঘন্য একটি কাজ ছিল। তাই সুমিন তখন ভিমার অ্যান্সার শিটটি সোজা গিয়ে হুয়াংয়ের কাছে দিয়ে দেয়। আর প্রিন্সিপালের এত নিচু মন মানসিকতা দেখে হুয়াং বেশ অবাক হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় তাকে শাস্তি দেওয়ার। তাই যেদিন স্কুল ভিজিট করতে টিচার কাউন্সিলের অফিসাররা আসে, সেদিন ভিমা সেখানে সোজা পুলিশ নিয়ে চলে যায়। আর সে প্রিন্সিপালের জঘন্য ঘটনার কথা সকলের সামনে বলে, কিন্তু প্রিন্সিপাল এই পুরো বিষয়টিকেই অস্বীকার করে আর বলে যে ভিমা নাকি নকল করেছিল, তাই তার র্যাঙ্ক কম এসেছে। তবে হুয়াং এখানে সমস্ত কিছুর প্রতিবাদ করে আর বলে যে তার ছেলে অনেক ট্যালেন্টেড একজন স্টুডেন্ট, তারা চাইলে তার ছেলেকে যাচাই করে দেখতে পারে। তাই এখানে কাউন্সিলর অফিসাররা ভিমাকে নানা ধরনের প্রশ্ন করে। ভিমা প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দিতে পারে। এরপর তারা ভিমার কাছ থেকে তার লেখা এসে শুনতে চায়, যেটা সে এক্সামে লিখেছিল। এসিটি ছিল তার জীবনের আইডলকে নিয়ে, আর ভিমা তার খাতায় তার আইডল হিসেবে তার বাবার নাম লিখেছে এবং সে সেই সমস্ত ঘটনা লিখেছে যেগুলো তার বাবার সঙ্গে ঘটেছে। সে সেই সমস্ত বিষয়গুলো লিখেছে, যে তার বাবা কিভাবে একজন সৎ এবং নির্দোষ মানুষ হওয়া সত্ত্বেও আজও সমাজের প্রতিটি পদক্ষেপে লড়াই করে চলেছে। তবে এত কিছুর পরও তার বাবা তাকে হাসি মুখে মানুষ করছে। কেউ যদি পৃথিবীর সেরা একজন ধৈর্যশীল মানুষকে দেখতে চায়, তাহলে সে অনায়াসে সবসময় তার বাবাকে দেখাবে। তার বাবা তার জীবনের আইডল, সে সবসময় তার বাবার মতো হতে চায়। তার বাবা তার জীবনের রিয়েল সুপার হিরো। ভিমা এত সুন্দরভাবে এসিটি লিখেছিল যে সেখানকার প্রত্যেকটি মানুষই তার লেখায় একদম মুগ্ধ হয়ে যায়, আর তাকে এখানে অফিসাররা নিজে নম্বর দেয়, যার ফলে ভিমা এবার ক্লাসের প্রথম স্থানে চলে আসে। এদিকে স্কুলের সমস্ত স্টুডেন্টরা একটি উৎসব পালন করছিল, আর সবাই সেখানকার মাঝখানে দাঁড়িয়ে বাচ্চাদের আনন্দ করা দেখছিল। কিন্তু প্রিন্সিপাল তো হুয়াংয়ের উপর প্রচণ্ড রেগেছিল। তবে এমন সময় সেখানে পাগলের মতো একটি ছেলে আসে। প্রিন্সিপাল তখন স্কুলের গার্ডদেরকে ছেলেটিকে ধাক্কা দিয়ে বের করে দিতে বলে, কিন্তু হুয়াং তখন এখানে সকলের সামনে বলে, কি ব্যাপার স্যার, আজ আপনি নিজের ছেলেকেই চিনতে পারছেন না? একথা শুনে প্রিন্সিপাল এবং সকলেই একদম অবাক হয়ে যায়। আর এখানে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে প্রিন্সিপালের ইউন নামক একটি ছেলে ছিল। আর ইউন একসময় এই স্কুলেই পড়ত। ছোটবেলা থেকে ইউন ছিল খুবই মেধাবী একজন স্টুডেন্ট। সে প্রত্যেকটি পরীক্ষাতেই অনেক ভালো রেজাল্ট করত, যার ফলে প্রিন্সিপালেরও অনেক সুনাম হয়েছিল। এমনকি এশিয়ান গেমসেও ইউন অনেক ভালো একজন প্লেয়ার ছিল। কিন্তু একবার এক পরীক্ষায় কোনো এক কারণে ইউন ভালো রেজাল্ট করতে পারে না। তাই প্রিন্সিপালের কাছে মনে হচ্ছিল যে ইউন তার মান সম্মান শেষ করে দিয়েছে। তাই সে তখন ইউনকে নির্দয়ের মতো বাড়ি থেকে বের করে দেয়। বাবার কাছ থেকে ইউন এমন অপমান সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করার চেষ্টা করলেও কোনো মতে সে বেঁচে যায়, কিন্তু সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তবে প্রিন্সিপাল এতদিন জানত না যে এটাই তার ছেলে। সে জানত যে ইউন হয়তো কোথাও চলে গিয়েছে, কিন্তু এখন নিজের চোখের সামনে ছেলের এমন করুণ পরিণতি দেখে প্রিন্সিপাল যেন আজ নিজের ভুল বুঝতে পারে। হুয়াং তখন প্রিন্সিপালকে বলে, দেখেছেন স্যার, আপনার ইগো এবং স্টুডেন্টদেরকে নিয়ে ভুল ধারণার জন্য আজকে আপনি নিজের সন্তানকেই হারিয়ে ফেলেছেন। শুধুমাত্র রেজাল্ট দিয়েই কোনো মানুষকে বিচার করবেন না। রেজাল্টের পেছনেও একটা মানুষের মন রয়েছে, মানুষের জীবনের মূল্য রয়েছে। এসব কথা শুনে প্রিন্সিপাল এখানে হুয়াংয়ের কাছে ক্ষমা চায়। এমনকি সে এখানে অনুতপ্ত হয়ে প্রচণ্ড কাঁদতে থাকে। এই ঘটনার পর প্রায় বেশ কয়েক বছর সময় পার হয়ে যায়। ভিমা এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর আজকে ছিল ভিমার তার স্কুল থেকে বিদায়ের দিন। তাই সে প্রিন্সিপালের কাছে বিদায় নিতে আসে। প্রিন্সিপাল এতে অনেক ইমোশনাল হয়ে যায়, আর সে ভিমাকে জানায় যে এখন পর্যন্ত তার স্কুলের সবচাইতে সেরা স্টুডেন্টের নামে তার নাম এসেছে। তাই সে ভিমার একটি ছবি সবসময় তার কাছে রাখবে। সে ভিমাকে কোনোদিন ভুলবে না, কারণ ভিমা তার জীবনের সমস্ত মানেটাই পাল্টে দিয়েছে। ভিমা তখন প্রিন্সিপালকে জানায় যে সে চায়নার সবচাইতে বড় ফ্লাইট স্কুলে চান্স পেয়েছে, যেখানে লেখাপড়া করে সে অনেক বড় একজন অ্যাস্ট্রোনট হতে চায়। তাই সে প্রিন্সিপালের কাছ থেকে দোয়া নিয়ে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে, আর সে তার বাবার কাছে চলে যায়। সে চিৎকার করে তার বাবাকে এই সুখবরটি জানায়। হাজার কষ্টের মাঝেও তার বাবার মুখে এতে হাসি ফুটে ওঠে।
তার সারা জীবনের পরিশ্রম যেন এখন প্রতিফলিত হচ্ছে। এবার দেখতে দেখতেই প্রায় 15 বছর সময় পার হয়ে যায়। বর্তমানে ভিমার মা এখন তার টিচার সুমিন। তো ভিমার বাবা হুয়াং যখন একদিন একটি রেস্টুরেন্টে বসেছিল, তখন সে পাশের রুম থেকে কিছু আওয়াজ শুনতে পায়, যারা কিনা সেই ডোংপাই ব্রিজ নিয়ে কথা বলছিল, যে তারা কিভাবে ডোংপাই ব্রিজে টাকা মেরে খাওয়ার জন্য ব্রিজটির সবকিছুতে নর্মাল জিনিসের ব্যবহার করেছে। একথা শুনতেই হুয়াং সঙ্গে সঙ্গে সেই রুমে চলে যায়। আর সেখানে যাওয়ার পর দেখা যায় যে বিশ্বাসঘাতকার কেউই নয়, বরং তার প্রিয় বন্ধু লিউ। হুয়াং তো যেন তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তবে সে এখানে প্রচণ্ড রেগে গিয়েছিল, তাই সে লিউকে অনবরত মারতেই থাকে, যার ফলে আবার হুয়াংয়ের 15 দিনের জেল হয়ে যায়। আর জেল থেকে ছাড়া পাওয়ার দিন ভিমা তার বাবাকে নিতে আসে। ভিমা হুয়াংকে ফিরে পেয়ে অনেক খুশি ছিল। তবে সেখানে তাকে বলে, যা হওয়ার তা তো হয়েই গিয়েছিল বাবা, এতগুলো বছরে সবকিছু তো আমরা ভুলেই গিয়েছিলাম। তবে কেন তুমি পুরনো ঘটনা নিয়ে এমন বাড়াবাড়ি করতে গেলে? অতীতে হয়তো লিউ আঙ্কেল তোমার সঙ্গে অনেক বড় একটি অন্যায় করে ফেলেছিল, কিন্তু পরবর্তীতে এতগুলো বছর ধরে সেই তো আমাদেরকে সাহায্য করেছে। এখন সেই পুরনো ঘটনা নিয়ে তোমাকে আবারও কতটা কষ্ট পেতে হলো। কিন্তু ভিমার এই কথা শুনে হুয়াং এমনিতেই অনেক কষ্ট পেয়েছিল, কারণ সে কোনোদিন ভাবতেও পারেনি যে তার ছেলে লিউয়ের সাপোর্ট নেবে। তাই সে এখানে ভিমাকে বলে যে সকলের মতো তার ছেলের কাছেও সে যেহেতু অপরাধী, তাই সে আজকের পর থেকে তার জীবন থেকে চলে যাচ্ছে। সে আর কোনোদিনও তার সামনে আসবে না। তবে ভিমা আসলে কোনোভাবেই তার বাবাকে কষ্ট দিতে চায়নি, কিন্তু সেদিনের পর থেকে ভিমা কোনোদিনও আর তার বাবাকে খুঁজে পায়নি। এভাবেই দেখতে দেখতে প্রায় অনেকগুলো বছর পার হয়ে যায়। বর্তমানে ভিমা অনেক বিখ্যাত একজন অ্যাস্ট্রোনট, তাই সমস্ত টিভি চ্যানেলে সাংবাদিকরা ভিমার ইন্টারভিউ নিচ্ছিল। তবে সেখানে ভিমার পরিবারের সদস্যের সিট ফাঁকা ছিল, কিন্তু ভিমা ভেবেছিল যে তার বাবা অন্তত এখানে আসবে। তবে ভিমা এখানে সকলের সামনে তার বাবার কাছে ক্ষমা চায় আর বলে যে সেদিন সে অন্যায়কে সাপোর্ট করে সত্যিই অনেক বড় ভুল করে ফেলেছে, আর এখন সে তার ভুল বুঝতে পারছে। তাই সে চায় তার বাবা তার জীবনে আবারও ফিরে আসুক। এবার কিছুদিন পরেই ভিমা এবং তার সঙ্গে অনেক বড় একটি মিশনে যায়। তারা স্পেসশিপে করে সবচাইতে দ্রুত সময়ের মধ্যে পৃথিবীর অরবিটে ল্যান্ড করে, যেটা ছিল তাদের জন্য একটি ওয়ার্ল্ড রেকর্ড। তাই সমস্ত চায়নার মানুষের এই দিনটিকে সেলিব্রেট করছিল। সকলেই এখানে ভিমার জন্য অনেক প্রাউড ফিল করছিল। এবার মিশন শেষ করে ভিমা এবং তার সঙ্গী যখন স্পেসশিপে করে ফিরছিল, ঠিক তখনই স্পেসশিপের মধ্যে অনেক বড় একটি সমস্যা দেখা দেয়, যার ফলে কন্ট্রোল রুমের সাথেও তাদের কমিউনিকেশন নষ্ট হয়ে যায়। এদিকে ভিমা এবং তার সঙ্গী স্পেসশিপটিকে ঠিক করার অনেক চেষ্টা করে, তবে কিছুতেই কোনো লাভ হয় না, যার ফলে তারা দুজনেই হাল ছেড়ে দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়। তবে ভিমা তার মৃত্যুর আগে একবার হলেও তার বাবাকে দেখতে চায়। আর ঠিক এমন সময় ভিমা সেখানে ছোট্ট একটি চিঠি পায়। এটা ছিল সেই চিঠি যেটা ভিমা তার বাবাকে লিখেছিল, যে ভিমা তার বাবার মতো হতে চায়, আর সে তার বাবার মতোই কোনোদিনও কোনো পরিস্থিতিতে হাল ছাড়বে না। চিঠিটি পড়ে ভিমা তার মনে নতুন করে অনুপ্রেরণা পায়, আর সে নিজের জীবন বাজি রেখে সাহস করে স্পেসশিপটি ঠিক করতে চলে যায়। এবং দেখা যায় যে ভিমার বাবা তাকে সবসময় খুঁটিনাটি যেই বিষয়গুলো শিখিয়েছিল, সেই ছোট ছোট বিষয়ের আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে ভিমা খুব দ্রুত সময়ের মধ্যে স্পেসশিপটিকে ঠিক করে ফেলে। আর সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে আবারও তাদের সিগন্যাল পাওয়া যায়। সবাই এতে প্রচণ্ড খুশি হয়ে যায়। ভিমাকে তার সাহসিকতার জন্য বিভিন্ন উপাধিতে আখ্যায়িত করা হয়। এবার ভিমা এবং তার সঙ্গী খুব অল্প সময়ের মধ্যেই পৃথিবীতে ল্যান্ড করে, আর তাদেরকে রিসিভ করতে সেখানে শত শত মানুষ আসে। তবে কিছুক্ষণ পর দেখা যায় যে সমস্ত মানুষের ভিড় ঠেলে একজন মানুষ ভিমার দিকে এগিয়ে আসছে। সেটা আর কেউ নয়, তার বাবা হুয়াং। বাবাকে দেখে ভিমা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে যেন তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। হুয়াং তখন ভিমাকে বলে, আমি এতগুলো বছর ধরে আজকের দিনটিরই অপেক্ষায় ছিলাম যে তোমাকে আমি কবে সফল দেখব। আর সবচাইতে ভালো ব্যাপার কি জানো, আজকে তোমার সঙ্গে সঙ্গে আমিও সফল হয়েছি। যেই মিথ্যে কেসের জন্য সারাটি জীবন আমি লড়াই করেছি, আজকে কোর্টে প্রমাণ হয়েছে যে সেই ঘটনাতে আমার কোনো দোষ নেই। আজ সকলের কাছ থেকে আমি দায়মুক্ত। তাই আমি এখন আমার ছেলের কাছে ফিরে এসেছি, যাতে করে আমি আমার ছেলের সঙ্গে আমার বাকি জীবনটা কাটাতে পারি। আমার সঙ্গে কি আবারও ইয়াশো দেখতে যাবে? তবে ছোটবেলায় তোমার পছন্দের টিচার সুমিনকে না নিয়ে আসতে পারলেও এখন তোমার মা সুমিনকে কিন্তু ঠিকই তোমার সঙ্গে নিয়ে যেতে পারবো। এখানে তাদের দুই বাবা ছেলের চোখে অশ্রু থাকলেও তাদের মুখে যেন আজ ছিল প্রশান্তির হাসি, কারণ সারাটি জীবন প্রচুর পরিমাণে কষ্ট করার পর এখন যেন তাদের জীবনে একটু সুখের দেখা মিলেছে।